ক্যামেরন হাইল্যান্ডের 2 দিনের ভ্রমণ শেষ করে আজকে আমরা রওনা দিয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব সকালেই হোটেল চেক আউটের পরে একটি উবার নিয়ে আমরা চলে আসলাম বাস স্টপে। এখান থেকে আজকে আমাদের কুয়ালালামপুরের উদ্দেশ্যে গন্তব্য শুরু হবে। এখানে আরও বিভিন্ন ট্যুরিস্টরাও ওয়েট করছিল, তারাও আমাদের সাথে কুয়ালালামপুরে যাবেন। বিভিন্ন ফরেনাররা ছিলেন বিভিন্ন কান্ট্রির থেকে। ভালো লাগে আসলে, বাইরের কোনো দেশে ঘুরতে গেলে না একটা জিনিস খুব ভালো লাগে, সেখানে দেখা যায় বিভিন্ন কান্ট্রির বিভিন্ন কালচারের অনেক রকম মানুষজন আসে, ট্যুরিস্ট আসে। ভালো লাগে, যেমন কেউ এসেছে হয়তো বা তাদের ফ্যামিলি নিয়ে, কেউ আমাদের মতন কাপল, আবার কেউ এসেছে হয়তো বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ। ভালো লাগছিল আর কি এগুলো দেখতে। আমি না আসলে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখনকার এই ডিজিটাল যুগে সবাই যেরকমভাবে মোবাইলের প্রতি একটা আকর্ষণ বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সব সময়। আমি কিন্তু এই যুগে এসেও আসলে অনেকটাই হয়তো বা এই দিক থেকে কি বলবো, নিজেকে ব্যতিক্রম। কারণ আমার না মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে না। আমি মানুষজনকে দেখি, তাদের কথাবার্তাগুলো শুনি। আমি এক একটা মানুষকে দেখে তার ফেস রিড করি। আমার না মানুষের সাথে কন্ট্যাক্ট করতে বেশ ভালো লাগে। হ্যাঁ, তার এই না যে আমি সবার সাথে যে কথা বলা শুরু করে দিই বা কোনো কিছু। আমি আবার এক্সট্রোভার্টও না, আবার ইন্ট্রোভার্টও না, বাট এই দুটোর মাঝামাঝি। লাইক ধরেন আমার কারোর সাথে একটা পরিচয় নাই, অপরিচিত মানুষ, আমি কিন্তু তার সাথে ওভাবে কথা বলবো না, আমি চুপচাপ থাকবো। হ্যাঁ, বাট যখনই সেই মানুষটার সাথে আমার আলাপ পরিচয় হয়ে যাবে, তখন আমি এত গল্প করতে ভালোবাসি বা এত মানুষের সাথে আমি টাইম স্পেন্ড করতে পছন্দ করি গেজেট ছাড়া। আমার খুব ভালো লাগে। বাট এই যে কথা বলবো বা মিশবো, এইটুকের মধ্যে একটু একটা জড়তা কাজ করে, যে একটা অপরিচিত মানুষের সাথে আমি কিভাবে আগের থেকে কথা বলবো বা মিশবো। বাট সেই মানুষটা থেকে যদি সামনের থেকে যদি একটু হয়তো বা আমার সাথে কথা বললো বা শুরু করলো কোনো একটা টপিক নিয়ে কথা বলা, তখন কিন্তু আমি খুব আন্তরিকতার সাথে তার সাথে কথা বলি। তো যাই হোক, দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা কিন্তু কুয়ালালামপুরে চলে এসেছি। আর আমরা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হার্ট যেটাকে বলে বুকিত বিংতাং ট্যুরিস্ট সারা পৃথিবীর যত ট্যুরিস্ট মালয়েশিয়ায় যায়, কুয়ালালামপুরে যায়, তাদের সবার আগেই টার্গেট থাকে বুকিত বিংতাংয়ে থাকার। হ্যাঁ, বুকিত বিংতাং এই জায়গাটা ট্যুরিস্ট বেশি, ট্যুরিস্টদের জন্য আর কি ফেমাস বেশি। এখানে আপনি সব ধরনের ব্র্যান্ডেড যেই সবগুলো ব্র্যান্ড যেগুলো আছে তাদের শপ পাবেন, বড় বড় মল পাবেন। তো এই জায়গাটা খুবই ফেমাস। তো আমরা এখানে চলে এসেছি, হোটেলে চেকিং করে আমরা আর কি নাস্তা খেতে বের হয়েছি। তো এই যেই রুটি টাইপের যেগুলো দেখছেন, এগুলো কিন্তু খুবই ফেমাস। আপনারা খেয়াল করে থাকবেন হয়তো বা লেখা ছিল ওখানে যে 1200 ইয়ার্সের লেগেসি, 1200 বছর আগের থেকে তাদের এই রেসিপিটা আর কি তৈরি হয়। এটা একটা চাইনিজ মুসলিম আর কি রেস্টুরেন্ট। তো এইখানে কিন্তু রাস্তার পুরো লাইন দিয়ে ধরে মানুষ এই খাবারটা খায়। হ্যাঁ, এখানে 2 রকম খাবার পাওয়া যায়, একটা হচ্ছে বিফ রুটি, একটা হচ্ছে চিকেন রুটি। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে। আমরা যে কয়টা দিন ছিলাম, ও প্রতিদিনই 1-2 বার করে এটা খেয়েছে। আমারও লেগেছে ভালো। বাট যতটা ফেমাস, যেই পরিমাণে লম্বা লাইন দিয়ে এই জিনিসটা মানুষ খাইতেছে, আমার কাছে আবার অতটাই স্পেশাল লাগেনি। এত লাইন দিয়ে খাওয়ার মতন কিছু মনে নেই। তবে ওই যে অনেক ফেমাস হয়ে গিয়েছে বা অনেকের কাছে সত্যিই খুব ভালো লাগে, লাইক আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লেগেছে। এই সেম আইটেমটাই কিন্তু প্যাভিলনের ওই দিকটাতে একটা শপে সেল করছে, আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব। ওরা মাইক দিয়ে ডেকে লোক পাইতেছে না। হ্যাঁ, আর এদের এখানে লোকের লাইন দিয়ে দাঁড়াই থেকে কিনতেছে, তাহলে বোঝেন অবস্থা। তো যাই হোক, বুকিত বিংতাংয়ের এই জায়গাটা আমার কাছে পুরোই নিউ ইয়র্কের ভাইবস লাগছে। এটা মনে করেন এখন তো দিনের আলো, দিনের বেলায় অতটা লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, বাট রাতের টাইমে একদম পুরো মনে হবে যে নিউ ইয়র্ক। এত সুন্দর লাগছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই জমজমাট। আপনি রাত 1-2টা পর্যন্ত ট্যুরিস্টদের একদম পুরো হাউকাউ থাকে, ভালোই লাগে। আপনি একটা টুরিস্ট স্পটে যাবেন আর সেখানে
ট্যুরিস্ট থাকবে না, সেখানে একদম চুপচাপ, এটাও কিন্তু ভালো লাগে না, তাই না? ওভার ক্রাউডও ভালো লাগে না, আবার এত কমও ভালো লাগে না। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। এখানে আশেপাশে সব বড় বড় শপিং মলগুলো আছে, বড় বড় ব্র্যান্ডেড দোকানগুলো আছে। আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু ব্র্যান্ডেড দোকান থেকে আমিও কেনাকাটা করেছি। আর এই যে সামনে একজন ভদ্রলোক হেঁটে গেলেন একটু আগে, উনি নাচতে নাচতে যাচ্ছিলেন। উনি কোন দেশের আমি জানি না, তবে আমি অনেক মানে টেলিভিশন অনেক ডকুমেন্টারিতে দেখেছি কোনো একটা কালচারের কিছু মানুষজন এরকম আছে, ওনারা খুব ফান লাভিং, ওনারা মিউজিক শুনতে শুনতে যে কোনো জায়গায় এরকম হেলতে দুলতে নাচতে নাচতেই মানে হাঁটা চলাফেরা করে, এটাকে ওনারা ফান হিসেবে নেয়। তো আমিও এরকম একজনকে দেখে আমার খুব মজা লাগলো যে উনি আসলে টোটালি এনজয় করতেছেন। তো আমি এই যে সেফোরাতে ঢুকছি, এখান থেকে আমি কিছু শপিং করব বলে এখানে আমি টেস্টার ছিল, এগুলো আমি মানে দেখে দেখে নিচ্ছিলাম যে কোন শেডটা নিব বা কোনটা আমার সাথে ম্যাচ করবে এরকম আর কি। ওই যে দেখেন ডিওরের কত বড় একটা আউটলেট, ও মাই গড। আর এই যে এখানে আমাদের সবার প্রিয় এলভি, লুই ভিটন, আর এরকম মানে সবগুলো আছে, গুচি, প্রাডা, শ্যানেল, মানে আপনি যে কয়টা ফেমাস এরকম মানে খুবই হাইফাই ব্র্যান্ড আছে, সবগুলো শপে আপনি এখানে পেয়ে যাবেন। আপনি একদম যদি এগুলোর ফ্যান হয়ে থাকেন তো সরাসরি আউটলেট ভিজিট করে এখান থেকে কিনতে পারবেন। এটা আমার খুব ভালো লেগেছে। তো আমরা আজকে আসলে আজকের দিনটা আমরা রেখেছি বিভিন্ন মানে আমাদের আশেপাশে যে আর কি ইয়েগুলো আছে ওগুলোতে আর কি মলগুলো আছে ঘোরাফেরার জন্য। আর এই যে দামেস্কাস, মালয়েশিয়াতে যদি আমার আমার তো এটাই সেকেন্ড মানে ভিজিট ছিল মালয়েশিয়া। থার্ড টাইম যদি আবারও যাওয়ার ইচ্ছা থাকে তো আমার মনে হয় দামেস্কাসে খাওয়ার জন্য। ভাই আমার খুবই ভালো লেগেছে। আমি কিন্তু দেখেন খাবারের ব্যাপারে আমি কখনোই আমার রুচিটা অন্যের উপর চাপিয়ে দিতেও পছন্দ করি না, বা কেউ এমন কিছু যদি খায় যেটা আমি পছন্দ করি না সেটা নিয়েও আমি কিন্তু কখনো নেগেটিভ কিছু বলি না, কারণ আমার মনে হয় খাওয়াটা যার যার নিজস্ব ব্যক্তিগত চয়েসের উপরে। বাট আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, দামেস্কাসের ফুড আমার এত ভালো লেগেছে মানে আপনার পয়সা উসুল। হ্যাঁ, আপনার পয়সা উসুল। আমি আপনাদের সাথে মেনুটা শেয়ার করব। প্রাইস যে খুব বেশি রিজনেবল তা না, মোটামুটি হাইলি প্রাইস বলা চলে। বাট ভাই আপনি খেয়ে শান্তি পাবেন, আপনার আত্মা তৃপ্ত হয়ে যাবে, আপনার মনে হবে যে না আপনার পয়সাটা আপনি পে করেছেন, আপনি খাবারটাও আপনার মনের মতন পেয়েছেন। আর বিভিন্ন রকমের মানে আইটেম আছে, আপনার খুবই ভালো লাগবে। আমরা লাস্ট মানে আমরা যেই 2 দিন ছিলাম, 3 দিন ছিলাম মেবি আমরা। তো যাই হোক, আমরা যে কয়েক বেলায় খেয়েছি, আমরা তো ধরুন শুধু এখানেই বসেছিলাম না হোটেল এরিয়াতে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে গিয়েছি। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো যখন যে ওয়াক্তের খাবারের টাইমে আমরা দেখা যায় এই দামেস্কাসের আশেপাশে ছিলাম, আমরা এখান থেকেই খেয়েছি। একটু প্রাইস বেশি হলেও ভাই আমার কাছে মনে হয়েছে যে না, খাবারের কোয়ালিটি বলেন, দেখতে বলেন, সব কিছুই অসাম। তো ফ্রি দামেস্কাসের একটা প্রমোশন আসলে করে দিলাম এইখানে। তো আসলে এটা প্রমোশন, মজা করে বললাম, প্রমোশনের কোনো কিছুই নেই, যেটা সত্যি সেটা সত্যি। আমি চাই আপনারাও যখন যাবেন আপনারা চাইলে একটা মানে ট্রাই করে দেখতে পারেন, এবং যদি আমার ভিডিও দেখে কেউ যান তো আমার মনে হয় তখন ট্রাই করলে একবার হলেও আমার কথা ভাববেন যে আমি আসলেই কতটা অনেস্ট রিভিউ দিয়েছি। আমি সব কিছুতে আসলে আলহামদুলিল্লাহ অনেস্ট রিভিউ দিই, ফেক কিছু করতে পারি না বলেই হয়তো বা আমার চ্যানেলটা মানে এত বেশি গ্রোথ হচ্ছে না, বা আমি নিজেও তেমন কোনো এফোর্ট দিচ্ছি না। আমি চাই আমার মেমোরিগুলো ভালোভাবে থাকুক, আর যে কয়েকজন আমার সাথে যুক্ত হবে তারা যেন মন থেকেই যুক্ত হয়, এবং যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদের প্রতি তো আমার মানে অনেক অনেক থ্যাঙ্কস, কৃতজ্ঞতা। এবং আমি এতটুকু বলতে পারি যে আমার রিভিউ দেখে ইনশাল্লাহ আপনারা কখনোই ঠকবেন না। লাইক আমার রিভিউ দেখে যদি আপনারা কোনো কিছু কিনেন, বা আমার রিভিউ দেখে আপনারা কোনো কিছু মানে খাইতে যান, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। কারণ কি জানেন, আমার কাছে সবসময় মনে হয় আমার কথা শুনে যদি কেউ কিছু একটা কেনে বা খায় এবং তার যদি সেটা ভালো না লাগে, তাহলে তার যে পরিশ্রমের টাকাটা নষ্ট হবে না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। যে আমার জন্য যেন কারোর কোনো ক্ষতি না হয়, আমি কারোর উপকারের কারণ যদি নাও হই, আল্লাহ যেন আমাকে কখনো কারোর ক্ষতির কারণ না বানাই। আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়াটা, এই প্রার্থনাটা সবসময় থাকে যে আল্লাহ, আমি মানুষের মুখের হাসির কারণ হই, কিন্তু কারোর চোখের পানি যেন আমি কখনোই না মানে কারণ যেন আমি কখনোই না হই। তো যাই হোক, মানে সবসময় পজিটিভ থট নিয়ে চলি, পজিটিভ মানুষের সাথে মিশতে ভালোবাসি, পজিটিভিটি ছড়াইতে ভালোবাসি। বাকি আমার আল্লাহ সবই জানেন কার মনে কি আছে না আছে। তো
নিজেকে নিয়ে অনেক কথা হয়তো বা বলে ফেললাম, সরি, কেউ কিছু মনে করবেন না। কথার প্রসঙ্গে আসলে অনেক সময় আমাদের কথা উঠে আসে, আমি কখনোই এর আগে হয়তো বা এভাবে এই কথাগুলো বলিনি, বাট কথার প্রসঙ্গে আসলে কথাগুলো বলে ফেললাম। কারোর খারাপ লাগলে সরি, কিছু মনে করবেন না। আর যাই হোক, এখন আপনাদের সাথে দামেস্কাসের আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ওয়াশরুম, টয়লেট, বাথরুম, যেটাই বলেন, চিন্তা করে দেখেন কি লাক্সারিয়াস মনে হইতেছে, কোনো লাক্সারিয়াস হোটেল বা ফ্ল্যাটের হচ্ছে ওয়াশরুম। এটা এত সুন্দর। আর এটা আমি নিয়েছিলাম কুনাফা, চিজ কুনাফা। হ্যাঁ, কারণ কুনাফা তো আমরা বেসিক্যালি যেটা সাধারণত খাই সেটা হচ্ছে এমনি সুইট কুনাফাটা, আর এটা কিন্তু চিজ কুনাফা, ভিতরে ভরপুর চিজ ভরা ভাই, ভরপুর চিজ ভরা। মানে আমি আপনাকে কি বলছি যে আমি যদি নেক্সট আবারও মালয়েশিয়া যাই তো হয়তো বা আমার এই খাওয়ার জন্যই যাইতে হবে। আমার কাছে খুব ভালো, আমার যেমন এই দামেস্কাসের ফুড অনেক ভালো লেগেছে, অবভিয়াসলি আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে, বাট ওর আবার ওই চাইনিজ রুটি খুব পছন্দ হয়েছে। মানে ওর কাছে মনে হয়েছে হ্যাঁ, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে খাওয়ার মতনই একটা খাবার। তো যাই হোক, আমার হচ্ছে মানে ভালোই লাগলো। মালয়েশিয়ার কুয়ালালামপুরের আজকের প্রথম দিনটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক ঘোরাফেরা করেছি, অনেক শপিং করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। আর এই যে দেখেন, আমাদের সিট থেকে বাইরের এই যে যেই মলগুলো আছে, বাইরের যেই মানে ব্র্যান্ডেড শপগুলো আছে, সেগুলো যে বড় বড় এলইডি আছে, ডিসপ্লেতে বিজ্ঞাপনগুলো চলতেছে, দেখতে কত ভালো লাগছিল। আমি এই জন্য ওটা একটু শ্যুট করে নিলাম। আর পুরো রেস্টুরেন্টটা এত সুন্দর ঝাড়বাতি দিয়ে, তারপরে এত সুন্দর মানে লাইটিং দিয়ে সব সুসজ্জিত করা, মানে এই জায়গাতে কিন্তু আবার লাইন দিয়েই খেতে হয়েছে ভাই। আপনি যদি দামেস্কাসে খাইতে যেতে চান, আপনি অনেক ক্ষুধা লাগাই নিয়ে যাবেন না, একটু ক্ষুধা লাগতে লাগতে যাবেন, কারণ কি আপনাকে অনেকটা টাইম কিন্তু ওয়েট করতে হয়। কারণ মানে রেস্টুরেন্টটা এতটাই ফেমাস, এতটাই ভালো। যেমন আমরা ধরেন একবার খেয়ে, আমরা যতবার বললাম মালয়েশিয়ায় যে কয়েকদিন ছিলাম, আমরা কিন্তু 1-2 বেলা করে ওখানেই খাওয়া দাওয়া করেছি। ঠিক এরকম মানে রিপিট কাস্টমার হয়ে যাবে সবাই। তো আপনাকে একটু হাতে টাইম নিয়ে আসতে হবে, কারণ দীর্ঘ একটা, যেমন আমরা 30 মিনিটস পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম, ওয়েট করেছিলাম। আমার কাছে খাবারের জন্য লাইন ধরাটা খুব ডিসগাস্টিং লাগে। খাবারের সময় আমি দুটো জিনিস খুব অপছন্দ করি, একটা হচ্ছে লাইন দিয়ে খাবার খাওয়া, আর 2 হচ্ছে কেউ খাচ্ছে সেই সিটটাতে আমি পরবর্তীতে বসে খাবো বলে মাথার উপর দাঁড়িয়ে থেকে ওয়েট করা। আমি এমন অনেক জায়গা আছে যেগুলো খুবই ফেমাস, বাট যে এইরকমভাবে মানে মাথার উপর দাঁড়িয়ে থেকে খেতে হবে। বাইরে লাইন ধরেন তাও একরকম মানা যায়, কিন্তু আপনি খাইতেছেন, আপনার মাথার উপর কাস্টমার দাঁড়াইছে, মানে আপনি উঠবেন আর সে বসবে, এরকম সিচুয়েশন আমাদের বাংলাদেশে এরকম কিন্তু হয়, আমরা জানি। তো আমার খুব ডিসগাস্টিং লাগে। আমার মনে হয় এর চেয়ে আমি একটা নর্মাল ছোট্ট একটা রেস্টুরেন্টে খাবো, শান্তির সাথে খাবো। আমি অনেক বেশি খাবার খেতে ভালোবাসি না, বাট আমি ফুড ট্রাই করতে অনেক ভালোবাসি, ফুডের সুন্দর করে ছবি ওঠাতে অনেক ভালোবাসি। আর শান্তির সাথে যতটুকুই খাবো, খুব শান্তির সাথে ক্লামলি খাওয়ার জন্য আমি এটা প্রেফার করি। মানে বেশি হট্টগোল বা বেশি আমার অতটা পছন্দ না। তো যাই হোক, আমরাও 30 মিনিটস লাইন দিয়ে ঢুকেই গিয়েছিলাম, এবং ঢোকার পরে আমার যে মুডটা অফ হয়ে গেছিলো যে এতক্ষণ লাইন দিয়ে কেন দাঁড়াই থেকে খাইতে হবে। বাট পরে ভাই আমি মনে করলাম যে না, 30 মিনিটস যে দাঁড়াই থেকে কষ্ট করেছি ওর ঠিকটা। তো যাই হোক, আমরা কিন্তু প্যাভিলিয়ন মলে চলে এসেছি। আর এই যে দেখছেন ডিওর ব্র্যান্ড, ওরা কত সুন্দর করে ওদের হচ্ছে মানে লোগোটা এখানে সাজিয়ে রেখেছে, পাবলিসিটি করছে। ওদের শপটাও অনেক সুন্দর। আমি অনেকগুলো ইয়েতেই আপনার হচ্ছে মানে ভিজিট করেছি, কিছু টুকটাক আলহামদুলিল্লাহ কেনাকাটাও প্যাভিলিয়ন থেকে আমি করেছি, কিন্তু সব জায়গায় আসলে ক্যামেরা অ্যালাউ না। আর আমার না ওটা খুব খারাপ লাগে মানুষের কাছে যেয়ে মানে আমি যে জায়গায় দেখি যে হয়তো বা যে ক্যামেরা অ্যালাউ বা কিছু ইয়ে করতে, আমি সেই সব জায়গাগুলোরই শ্যুট নিই, কিন্তু যেখানে আমি নিজে বুঝতে পারছি যে এই জায়গাটাতে আসলে ওনারা অ্যালাউ করবে না, আমি ওখানে ভুলেও শ্যুট করি না, বা আমি ওনাদেরকে রিকোয়েস্টও করি না যে আপনারা আমাকে অ্যালাউ করেন এখানে শ্যুট করার জন্য। কারণ কেন ভাই, সবার তো নিজস্ব একটা পলিসি, একটা চিন্তা ভাবনা থাকতেই পারে, তাই না? তো আমি কেন তাদেরকে জোর করতে যাব? আর আমার ভাই কাজ মেমোরি ক্রিয়েট করা। আমার তো আর এমন না যে এই ভিডিও থেকে আমার হচ্ছে অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে বা হবে, তো তার জন্য আমার তাদেরকে রিকোয়েস্ট করে করে হলেও ভিডিও করতে হবে। আমি দেখছি যে আমি অনেক ইউটিউবারদের দেখছি যে তারা বিভিন্ন শপের ভিতরে যে ভিডিও করতেছে, লাইক আমি বলি আড়ংয়ে কিন্তু একদম ভিডিও অ্যালাউ না, কিন্তু আমরা কি আড়ংয়ের ভিডিও দেখতে পাই না বলেন? আমরা কিন্তু অনেক ইউটিউবারের কাছ থেকে আড়ংয়ের ভিডিওগুলো পাই।
তো আমি কিন্তু দেখছি আমার আশেপাশেরই অনেককে ওনারা কিন্তু রিকোয়েস্ট করে, বলে যে ম্যাম প্লিজ ভিডিও করবেন না, স্যার প্লিজ ভিডিও করবেন না, খুব পোলাইটলি বলে। তারপরেও দেখি তারা কিন্তু লুকাই চুরাই ভিডিও করে। মানে আড়ংয়ের যে ভিডিওগুলো বাইরে পাবলিশড আপনি হতে দেখেন, আমি ইউটিউবারদের কথা বলছি, এগুলো আপনি ডেফিনেটলি শিওর থাকবেন কোনোটাই কিন্তু, কারণ আড়ং তো আর ভাই আড়ং ওরা তো কাউকে পেইড করে তো ভিডিও করাবেই না, ওরা নিজেদের ভিডিও করা মানে কেউ করুক এটাও পছন্দ করে না, ঠিক আছে। তো তারপরেও তারা কিন্তু লুকাই চোরাই আর কি ভিডিওগুলো করে। তো মানে সেরকমই এইখানের এই বড় বড় ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে তাই, ব্র্যান্ডের ওনারা কিন্তু একদম পছন্দ করে না যে ভিডিও করুক, বাট তারপরেও অনেকে করে, এখন যেটা যার যার পার্সোনালিটি, তাই না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, মনের কথা আর কি। তো যাই হোক, আমরা এখন এই যে মলের ভিতর ঘোরাফেরা করছি। আমার হাজব্যান্ড আজকে আমাকে একটা ঘড়ি গিফট করবে বলতেছে, আমি কিছুতেই রাজি হচ্ছি না, কিন্তু ও আমাকে আর কি বলতেছে যে না, ও কিংবা আমার হাজব্যান্ডের শু জুতা আর ঘড়ির প্রতি খুবই মানে ও দুর্বল। ওর ফেভারিট হচ্ছে জিনিসই হচ্ছে এগুলো কিনা, শু, তারপরে হচ্ছে ঘড়ি, আর অবভিয়াসলি ব্র্যান্ডেড। ও কখনোই কোনো ফেক হচ্ছে জুতা বা ফেক হচ্ছে ঘড়ি ইউজ করে না। ফেক বলতে আমি বোঝাচ্ছি দামি দামি ব্র্যান্ডের যে কপি ভার্সনগুলো পাওয়া যায়, ও কখনোই কপিগুলো ইউজ করে না। ওর কথা হচ্ছে ভাই একটা দুইটা কিনবো, কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল ব্র্যান্ডেডটা কিনবো। আমার আবার এত না ব্র্যান্ড নিয়ে ফ্যাসিনেশন নেই, সত্যি কথা বলি যেটা, কারণ আমার কাছে মনে হয় আমার চোখে যেটা দেখতে ভালো লাগবে, সেটা যদি 50 টাকারও হয় ইটস ওকে, সেটা যদি 500 টাকারও হয় ইটস ওকে, সেটা যদি 5,000ও হয় ইটস ওকে, 50,000 হলে ওকে, আমার চোখে ভালো লাগতে হবে। আর আমার হাজব্যান্ডের কথা হচ্ছে না আমি কেন ফেক পরবো, কেন আমি কপি পরবো, এইরকম। তো যাই হোক, ও এখন আমাকে বলতেছে ঘড়ি কিনে দেবে। আমি তো ঘড়ির প্রাইস শুনেই ভাই আমি বলছি না, আমি এত দামি ঘড়ি তো নিবই না, আমি অতটা, আমি ওয়াচ লাভার না, টু বি অনেস্ট আমি ওয়াচ লাভার না। আমার অনেকগুলো ওয়াচ আছে, বাট আমার খুব একটা ওয়াচ পরতে ইচ্ছা করে না। এখন সে আমাকে জোর করতেছে, বলছে না নিতেই হবে না, মানে কি একটা পিছনেই পড়ে গেছে, আমি নিব না, সে আমাকে মানে কিনে দেবে। তো যাই হোক, অবশেষে এখন মানে নিয়েই ফেললাম। ঘুরে ঘুরে কয়েকটা দোকান হচ্ছে, মানে এই আমরা আসলে হচ্ছে বেবিজির জন্যই হচ্ছে মূলত খুঁজছিলাম, তো ওদের আউটলেটটা খুঁজে পাচ্ছিলাম না। তো বেশ কয়েকটা হচ্ছে শপের ভিতরে ঢুকে ঢুকে তাদেরগুলো কালেকশনও দেখলাম, তারপরে তাদেরকে জিজ্ঞাসাও করলাম যে বেবিজির আউটলেটটা কোন দিকে, লাইক মানে জি-শকের কথা বলছি আমি, আপনারা তো জানেনই। তো ওনারা যেভাবে আমাদেরকে বুঝিয়ে পড়লো, আমরা সেইভাবে যে এই যে আমরা জি-শক খুঁজে পেয়েছি, বেবিজি খুঁজে পেয়েছি। তো এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে আর কি বললো যে অবশ্যই নিতে হবে, এখন তুমি তোমার পছন্দ মতো, মানে নাছর বান্দা টাইপের অবস্থা। তো যাই হোক, আমি একটা আর কি ওয়াচ ওখান থেকে নিয়েই ফেললাম। এরপর আমরা খুঁজছি আমার হাজব্যান্ডের জন্য শুজ বলতে আর কি জুতাগুলো খুঁজছি। তো ও আবার আমাকে বলছে তুমিও একটা নাও। আমি বলছি না ভাই অনেক হয়েছে, আমি আর নিব না, আর জুতা আমি ওইভাবে অতটা ইউজও করি না, আমার লাগবে না, তুমি তোমারটাও নাও। তো আমার হাজব্যান্ড একটা যেই ব্র্যান্ডের জুতাটা খুঁজছিল, আমার এক্সট্রিমলি সরি, আমার এই মুহূর্তে ব্র্যান্ডের নামটা মনে পড়ছে না। তো ও সেই শপটা আর কি খুঁজে পেল না, অনেক হচ্ছে ঘোরাঘুরি করার পরে, না হলে 1 ঘন্টা ধরে আমরা ওর সব মানে জুতার ওই যেই ব্র্যান্ডের জুতাটা নেবে সেটাই খুঁজছি। যে লাস্টে অবশেষে যাও পেলাম, ও যেই জুতাটা নেবে বলে মানে পিক নিয়ে আসছিল আর কি, সেই জুতাটা নেই, মানে ওটা সোল্ড হয়ে গেছে। আমার মনে হয় ওইটারই খুব মানে হয়তো বা ট্রেন্ডে চলছে, ডিমান্ড বেশি, এই জন্য সোল্ড হয়ে গেছে। তো যাই হোক, পরে ও আবার হচ্ছে আপনার নিউ ব্যালেন্স থেকে এক জোড়া জুতা নিল, আমাকেও নিতে বলছিল, বাট আমি আসলে নিইনি, কারণ আমার না অযথা, আমার দেখেন আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে বলেই যে আমার নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না। আমার মানে নেওয়ার ইচ্ছা থাকতে হবে, আমার প্রয়োজন থাকতে হবে। তো আমার কাছে আমার প্রয়োজনও নেই, আবার আমার ইচ্ছাও কেন জানি করছিল না। অলরেডি সে আমাকে খুবই এক্সপেন্সিভ একটা ঘড়ি গিফট করেছে, আবার এরপরে জুতা গিফট করতে যাচ্ছে। তো আমি বলছি যে না, আমার এত কিছু আসলে লাগবে না, তো তুমি তোমারটাই নাও। তো ও আসলে বাংলাদেশ থেকে যেই জুতাটা নিবে বলে আর কি চিন্তা ভাবনা করে গিয়েছিল, সেই জুতাটা তো ও মানে পাইলো না আর কি, ওর হচ্ছে সোল্ড আউট হয়ে গিয়েছিল জুতাটা। তো ও নিউ ব্যালেন্স থেকে পরে জুতা নিয়েছে, এই যে ও আর কি ওর জন্য জুতা দেখছে, আমাকেও দেখতে বলছে। তো আমি বললাম যে না, আমার তো লাগবে না, আমি হচ্ছে আমি বসছি, তুমি হচ্ছে তোমার জন্য দেখো। তো এই যে ওর জন্য জুতা দেখছে।
তো এই যে আমরা আজকের মতন আমাদের ঘোরাফেরা কেনাকাটা মোটামুটি শেষ করলাম। তো এখন দেখেন আমরা কিন্তু মানে রাতের যেই হচ্ছে ফুডটা, এটার জন্য আমরা বিভিন্ন রেস্টুরেন্ট চুজ করে বেড়াচ্ছি যে কোথায় আমরা রাতের ডিনারটা করব। পরে আমার হাজব্যান্ড বলল যে ও দেখে এসছে যে এখানের এই পাকিস্তানি হোটেলটা, এখানে হচ্ছে মোটামুটি মানে অথেন্টিক পাকিস্তানি আর কি ফুড পাওয়া যায়, কারণ পুরো ওনার এমপ্লয়ি সবই হচ্ছে পাকিস্তানি। তো বললো চলো আমরা হচ্ছে একটু ট্রাই করি। তো আসলে বেশ রাত হয়ে গিয়েছিল, অনেক ফুডই মানে শেষ হয়ে গিয়েছিল, আর আমরা যেগুলো খেতে চাচ্ছিলাম সেগুলো, এই জিনিসটা দেখেন কি মজার, এটা একটা বোল মানে রামেনের বোলে কাঠিটা কি সুন্দর উঠছে নামছে, কিউট না দেখতে। তো এখানে এই যে বুফে টাইপের এরকম সার্ভ করেছিল। আমার মোটেও বুফে খেতে ইচ্ছা করছে না, কারণ অলরেডি আমরা আজ এতদিন কিন্তু ট্রাভেলের উপরে আছি, যথেষ্ট রিচ ফুড খাওয়া হয়ে গিয়েছে, পুরো খাবারের উপরেই আছি। এখন ওখানে যে বুফে খাওয়ার কোনো মানেই নেই। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে না, এত কিছু খাবো না, যে কোনো একটা ফুড টাইপের আইটেম অর্ডার করো, কারণ এত পেটেও জায়গা নেই। আর সত্যি কথা কি একদম মন চাচ্ছিল না, কারণ শরীরটাও অনেক টায়ার্ড হয়েছিল, আর খাওয়াতেও কেন জানি খুব একটা রুচি আসতেছিল না, মনে হচ্ছিল যতটা পারা যায় কম খাওয়াই ভালো। আর এই তো তো এভাবে আজকের দিনটা আমরা কমপ্লিট করলাম। ইনশাল্লাহ সামনে আরও মানে কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে, আমি ব্লগ আপলোড দিব। আপনারা আমার হচ্ছে পুরো সিরিজটা যারা এনজয় করেছেন, আমি সিঙ্গাপুর থেকে শুরু করেছি। আমি এইবার একসাথে দুটো কান্ট্রি ভ্রমণ করেছি, সিঙ্গাপুর আর মালয়েশিয়া। সিঙ্গাপুর আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি, এখন মালয়েশিয়ারও কিছু ভিডিও ভ্লগ বাকি আছে। আপনারা যারা দেখতে ইন্টারেস্ট তারা আমার চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমি ব্লগ আপলোড দিতে কিন্তু যথেষ্ট লেট করে ফেলি। বেল আইকনটা যদি আপনারা ক্লিক করে রাখেন, তাহলে আমি যখনই ব্লগটি আপলোড দিব সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার ব্লগগুলো দেখেন তারা আমার জন্য দোয়া রাখবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরও সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক, সাথে আমাদেরও সকলের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।